তোর মতো পতিতার সাথে আমি আর এক বাড়িতে থাকবো না। কথাটা শোনা মাত্রই নামিরার সারা শরীর কেঁপে ওঠে। এটা কি শুনল সে? তার কাহির ভাই তাকে প্রতিতা বলছে। কাহির ভাই এমন কথা বলতে পারলো তাকে? সে কি এমন করেছে যার জন্য তাকে পতিতা বলছে? আবার বলছে সে থাকলে নাকি কাহির ভাই বাড়িতে থাকবে না। আমি কি এমন করেছি কাহিনী ভাই যে আপনি আমাকে এমন বাজে কথা বলছেন? অশ্রুসিক্ত চোখে ভেজা গলায় কোনো রকমে কথাটা বলেই সোফায় বসে পড়ে নামিরা। পুরো নাম কায়নাত খান নামিরা। বাবা মায়ের একমাত্র ছোট মেয়ে। পুরো খান বাড়ির ছোট সদস্য সে। বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। নামিরার বাবারা 5 ভাই বোন। বড় আশরাফুল খান আর মেজ আমিনুর খান আর ছোট আরাফাত খান। আশরাফুল খানের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে সানজিদা আর বড় ছেলে ঈশান আর ছোট ছেলে আফরান খান কাহির। আমিনুর খানের 2 ছেলে আহাত আর তুষার এবং আরাফাত খানের 3 ছেলে মেয়ে। বড় ছেলে নিবিড় আর ছোট ছেলে নাফিস আর মেয়ে নামিরা। এর মতো আমি আমার জীবনে একটাও দেখিনি। এর একটা দিয়ে হয় না, 10টা লাগে। এবার নামিরার চোখের অবাধ্য পানিগুলো গড়িয়ে পড়ে। সে কিছুই বুঝতে পারছে না। সকালে তো ঠিকই ছিল, তাহলে এখন কি হলো যে তার সাথে এমন করছে? এসব ভাবতে ভাবতে কাহিরের কণ্ঠ শুনতে পেল। মা, এই বাড়িতে হয় এই পতিতা থাকবে, নয় আমি থাকবো। এই বান্দির সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। কাহির নামিরা কি এমন করেছে যার জন্য তুই ওকে এইভাবে গালি দিচ্ছিস? কাহিরের মেজ মা জেসমিন বললেন। তাই তো আব্বা, কি এমন করেছেন আমিরা? কাহিরের মা সাবিহা বললেন। কাহির কিছু না বলে নিজের ফোন মায়ের দিকে এগিয়ে দিল। তারপর নামিরার দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। এদিকে আর নামিরা কিছুই বুঝতে পারছে না। সে মা চাচিদের দিকে তাকালে দেখতে পায় আরমিন খান আর তার দিকে এগিয়ে আসছে। নামিরার মা কোনো কিছু না বলেই নামিরাকে চড় মারতে লাগলো। বেয়াদব, অমানুষ, জানোয়ার, তুই কি করে পারলি এমনটা করতে? কি করে পারলি? মার খেতে খেতে নামিরা বলে, আমি কি করেছি মা? আমি কিছুই বুঝতে পারছি না। তোর এই নোংরা মুখে আমাকে মা বলবি না, জানোয়ার। মায়ের মুখে এমন ভাষা শুনে নামিরা অবাক। যে মা তাকে কখনো ধমক তাই দেয়নি, সেই মা তাকে আজ মারছে, সাথে গালি দিচ্ছে। তুই মরে যা। তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। জানি না কি পাপ করেছিলাম যার জন্য আল্লাহ তোর মতো একটা অসভ্য একটা মেয়ের জন্ম দিয়েছে আমাকে। মা, বললাম তুই আমাকে মা বলবি না। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মারা গেছে। বলে তিনি ঘরে চলে গেলেন। এদিকে জেসমিন আর সাবিহা চোখ মুখ শক্ত করে তার কাছে এসে ফোনটা এগিয়ে দেয়। ফোনটা হাতে নিয়ে ভিডিও ওপেন করতেই নামিরার চোখ সরিয়ে নিয়ে, ছি, এমন বাজে একটা ভিডিও। নামিরা ফোন লক করে বলে, ওটা আমি না, সত্যি বলছি। আমাকে বিশ্বাস করো, ওটা আমি না মা। বলেই কান্না করতে শুরু করলো নামিরা। এটা কি করে হতে পারে? সে ওই ছেলেকে মাত্র একদিন দেখেছে, তাহলে ওই ছেলের সাথে কি করে এমন একটা ভিডিও করলো? আমাকে বিশ্বাস করো বড় বাবা, আমি এমনটা করিনি। তাহলে এই ভিডিওটা কি? ওটা এডিট করা। মিথ্যা বলছো তুমি। আমরা সব রকম করে দিয়েছি, ওটা আসল ভিডিও। বাবু তুমি প্লিজ নামিরা, নাটক বন্ধ করো। আমরা সব রকম করেই তোমার কাছে নিয়ে এসেছি। কাহিরকেও আমরা প্রথমে বিশ্বাস করিনি, পরে কনফার্ম হয়ে এসেছি। নামিরা এবার তার বাবার দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল। আব্বু তুমি আর কিছু বলতে পারে না নামিরা। তার আগে আরাফাত খান ওকে থাপ্পড় মারে। সাথে সাথে নামিরা কাহিরের পায়ের কাছে পড়ে যায়। তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এমনিতেই সে অসুস্থ, তারপর এমন পর আঘাতে তার শরীর আরো দুর্বল হয়ে যায়। কাহির নামিরাকে তার পায়ের কাছ থেকে লাথি মেরে সরিয়ে দেয়। যেই কাহির নামিরার কিছু হলে পাগল হয়ে যেত, সেই কাহির আজ নামিরাকে সামান্য একটা ভিডিও দেখে
এমনভাবে আঘাত করলো। নামিরা তবুও কাহিরের এক পা জড়িয়ে ধরে বলল, প্লিজ আমার বিশ্বাস করো, আমি এমন জঘন্য কাজ করিনি, আমার শাসানো হচ্ছে, প্লিজ বিশ্বাস করো। পা ছাড়, তোর লজ্জা করছে না? না ছাড়ো, আমি এমন কিছু করিনি যে লজ্জা করবে। কাহির রাগের মাথায় নামিরাকে লাথি মেরে চলে যায় নিজের ঘরে। সাথে সবাই তার পিছু পিছু যায়, অথচ কেউ দেখলো না নামিরার অবস্থাটা। কাহির লাথি মারায় নামিরা ছিটকে পড়ে যায়, কপালের বা পাশে খুব বাজেভাবে থেতলে যায়। সবাই চলে গেলেও রুষা থেকে গেছিল। রুষা কাহিরের মামাতো বোন। চু 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 চু, কি এমন হলো আমার সাথে বাজি ধরে? সেই তো তুমি হেরে গেলে। তাহলে তুমি এসব করেছো? হ্যাঁ, আবার না, মানে? খুবই সহজ, আমি বেশি কিছু করিনি। আমি জাস্ট এবারের কথা আরেকজনের কাছে বলেছি, এখন যা করার সে করেছে। কি পেলে আমার সাথে এমন করে? আমার কাহিরকে তুমি তাকে কখনো পাবে না। দেখা যাক। তারপর কথার মাঝেই কাহির সুটকেস নিয়ে নিচে আসলো। বাড়ির সবাই তাকে থামতে বলছে, তবুও সে থামছে না। কাহিরকে দেখে নামিরা কাহিরের পা জড়িয়ে ধরে আবার বলল, প্লিজ যাবেন না, আমাকে একটা দিন সময় দিন, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, প্লিজ যাবেন না। কাহির এবার নামিরার চুল ধরে তুলে ধরে বলে, তোর মতো পতিদের সাথে আমি মরে গেল 1 সেকেন্ডও এক বাড়িতে থাকবো না। সবাই নামিরাকে আবারও ফেলে। নামিরার মা এসে তাকে তুলে আবারও চড় মারতে শুরু করে। নামিরা বাধা দিচ্ছে না, শুধু কাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাহির বুকে হাত দিয়ে বসে পড়লো, তারপর ওর মায়ের বুকে মাথা রাখলো। এই বিশ্বাসঘাতক বেঈমান আমাকে ঠকিয়েছে মা, আমাকে ঠকিয়েছে। আমি কিছুতেই ভাবতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার একটু কষ্ট কমেই দাও মা। কি করলে আমার কষ্ট কমে যাবে মা? কিছুক্ষণের জন্য থেমে তারপর উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। বাড়ির বড়রা সবাই কাহিরকে বোঝাতে লাগলো সকাল হলে এর একটা ব্যবস্থা করবে, কিন্তু কাহির কিচ্ছু বুঝতে চাচ্ছে না, সে চলে যেতে চাচ্ছে। কাহির অস্থির হয়ে বসে পড়লো বুকে হাত দিয়ে, তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কাহিরের এমন অবস্থা দেখে নামিরা দৌড়ে কাহিরের কাছে যেতে নিলে তার পায়ে অনেক কাজ ফুটে যায়, তবুও থামে না কাহিরের কাছে যাওয়ার জন্য। কিন্তু মাঝপথে সাবিহা খান তার পথ আটকায়। নিজের গায়ের সর্বশক্তি দিয়ে নামিরার গালে চড় মারেন। বেয়াদব বেহায় নির্লজ্জ মেয়ে, লজ্জা করে না তোর? ঘরে বর থাকতে অন্য পুরুষের সাথে শুতে? তোর থেকে তো বাজারের বেশ্যাগুলো ভালো, তারা তোর টাকার জন্য এসব করে, আর তুই আমার ছেলেকে ঠকালি। আমার ছেলে তো তোকে অনেক কত ভালোবাসে। সাবিহা খানের চড় খেয়ে নামিরা আবারও টেবিলের সাথে ধাক্কা খায়। পরপর 3 বার একই জায়গায় বাড়ি খেয়ে নামিনার জান বেরিয়ে যাওয়ার জোগাড়। এদিকে কাহিরের শ্বাসকষ্ট বেড়েই যাচ্ছে, কমার নাম নেই। তবু উঠে দাঁড়িয়ে বলে, আমি থাকবো না এই বাড়িতে আর। বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আরাফাত খান নামিরাকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। তারপর তার মুখের ওপর একটা জামা কাপড়ের ব্যাগ আর 5,000 টাকা ছুঁড়ে মেরে গেট বন্ধ করে দেয়। কাহিরের শ্বাসকষ্ট সবাই দেখলো, কিন্তু নামিরার পা কাটা, মাথা কাটা, ঠোঁট কাটা, সাথে এক বুক যন্ত্রণা। কেউ দেখলো না তাকে যখন তার বাবা গেটের বাহিরে নিয়ে আসছিল। তখন তার চোখ ছিল অদূরে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ছিল। হয়তো একটু ভরসা চেয়েছিল মায়ের কাছে, কিন্তু ভাগ্য তার সময় ছিল না, তাই তো তার মা আর তার দিকে ফিরেও দেখলো না। ফুটপাতের ধারে একটা বেঞ্চে বসে আছে নামিরা। কি করবে সে এখন? কার কাছে যাবে সে? তার আর যে আপন বলতে কেউ নেই, এক আল্লাহ ছাড়া। খুব খিদে লেগেছে তার, সেই বিকেল থেকে না খাওয়া। এখন বাজে 12:30। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টি হচ্ছে। কোনো সময় হলে হয়তো নামেরা বিদ্যুৎ চমকালে ভয় পেত, কিন্তু আজ পাচ্ছে না। বৃষ্টির সাথে সাথে তার চোখের পানি ঝরে পড়েছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না নামিরা। বসা থেকে উঠে হাঁটা ধরলো নামিরা। কিছু দূর যেতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নামিরা।
যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। পাশে তাকিয়ে দেখে মাথায় হাত দিয়ে বসে আছে 5টা মেয়ে। নামিরার খুব খিদে লেগেছে, তাই সে পাশে রাখা পানিটা হাত বাড়িয়ে নিতে গিয়ে সেটা পড়ে গেল। কিছু ভাঙার শব্দে সোনিয়া মুখ তুলে দেখলো পানির গ্লাসটা ভেঙে চৌচির হয়ে গেছে। কোনো কিছুর আভাস না দিয়েই সোনিয়া নামিরাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দিল। নামিরা যেন এতক্ষণে একটা ভরসার জায়গা পেয়েছে, তাই সে কান্না করেছে। একে একে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলল। সকালবেলা কাহির অফিসে চলে যাওয়ার পর নামিরা কাবার্ড থেকে কিছু একটা বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট 10 পর সেটা নিয়ে বের হয়ে খুশিতে নাচতে লাগলো। আজ তার কতদিনের স্বপ্ন পূরণ হলো, সে প্রেগনেন্ট, মা হতে চলেছে সে, প্রথম বাচ্চার মা হতে চলেছে সে। খুশিতে নাচতে বড় মায়ের কাছে গেল, অতঃপর জড়িয়ে ধরলো। কিছুক্ষণ চুপ থেকে কান্না করে দিল। তার খুব কষ্ট হচ্ছে কেন জানি, তার মন বলছে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। কান্না থামিয়ে নিজের রুমে গিয়ে কাহিরের কাছে ফোন দিল, তারপর বলল আজ তাড়াতাড়ি বাড়ি আসতে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হলো, সন্ধ্যা। কাহিরের পছন্দের লাল শাড়িটা পরে গেল, তারপর গেল রান্না করতে। অনেক রকমের রান্না করলো সে, অনেক রকমের রান্না করে কাহিরের জন্য অপেক্ষা করছিল। কেন জানি তার মন বলছিল খুব খারাপ কিছু হবে। প্রেগনেন্সির কথাটা সবার আগে কাহিরকেই বলতে চেয়েছিল, তাই আর কাউকে বলে নাই। এরপর কাহির বাড়ি এসেছিল, তারপর সকল ঘটনা বলল সোনিয়ার সাথে। সোনিয়া বলল, তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমাদের সাথে ঢাকায় চল, ওখানে আমরা একসাথেই থাকবো। হোস্টেল ছেড়ে দিয়ে না হয় আমরা 6 জনের বাসা ভাড়া নিব, তারপর তোর বাচ্চাকে আমরা সবাই মিলেই মানুষ করব, ওদের ছায়াও পড়তে দেব না। কাহির ভাইয়া কখনো জানতেই পারবে না তার একটা বাচ্চা আছে। তারপর নামিরা সোনিয়াদের সাথে ঢাকায় চলে আসলো। এখানে এসে তার দিনকাল ভালোই যাচ্ছিল। নতুন বাড়ি, নতুন পরিবেশ, সবকিছু মিলে নামিরার খুব ভালোই লাগছিল। 3 মাসের গর্ভবতী হওয়ায় নামিরার শরীরটা খুব একটা ভালো ছিল না। নামিরা ঢাকায় এসেছে আজ 15 দিন। সোনিয়ারা সবাই আগে হোস্টেলে থাকতো। চট্টগ্রামে গিয়ে রাত 2টার সময় নামিরাকে বিধ্বস্ত অবস্থায় রাস্তায় পায়। তখন সে নামিরাকে হসপিটালে ভর্তি করে তারপর সবকিছু জেনে তার এক বান্ধবীর মাধ্যমে এই ফ্ল্যাট ভাড়া নেয়। চট্টগ্রাম থেকে এসে নতুন বাড়ি তারা নিজেদের মতন করে সাজায়। তাদের ফ্ল্যাটে 2টা রুম, একটা কিচেন, বড় ড্রয়িং রুম একটা। তারা 6 জন 2টা রুমে ভাগ ভাগ করে থাকছে। একটা রুমে তিশা, প্রীতি আর দিয়া থাকছে, আরেকটায় সোনিয়া, নামিরা আর নেহা থাকছে। রান্না করতে কেউ পারে না, তাই 8 দিন তারা বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়েছে। তারপর থেকে নামিরা রান্না করছে। নামিরা রান্না করতে পারে, আর তার 3 মা রান্না করত, আর সে দেখতো। তারপর কাহিরের জন্য সে প্রায় রান্না করত, কিন্তু ভালো হতো না, তাই আর খেতে দিত না। নামিরা রান্না বলতে ডাল আর ভর্তা করতে পারে। আজ 1 সপ্তাহ ধরে সোনিয়া, তিশা, নেহা, প্রীতি, দিয়া ডাল আর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। কিছুক্ষণ আগেই নামিরা রাতের খাবার রেডি করেছে, তারপর সবাইকে ডাকে। সোনিয়া আয়, খেয়ে যা, রাত তো অনেক হয়েছে। আসছি। নামিরা ডাক শুনে একে একে সবাই চলে আসলো রুম থেকে। তারপর খাবার টেবিলে এসে বেশ অবাক হলো, কারণ আজকের ভর্তা হলুদ রঙের হয়েছে। কি রে বইনা, ভর্তার এই কালার কেন? কারণ ভেবে দিয়েছি। কেন? রোজ রোজ এক কালারের ভর্তা ভালো লাগছিল না, তাই হলুদ দিয়ে ভর্তা করেছি। খেয়ে তাড়াতাড়ি কত কেমন হয়েছে। নামিরার কথা শুনে সবাই একবার ভর্তা দেখছে তো একবার নামিরার মুখ দেখছে। ডালের উপর থেকে ঢাকনি তুলতেই সোনিয়ার চোখ কপালে উঠে গেল। এটা কি ডাল নাকি হলুদের ঝোল? সে এবার কাদো কাদো মুখ করে নামিরার দিকে তাকিয়ে বলল, এটা কি বই? কেন ডাল? ও, আমি ভেবেছিলাম হলুদের ঝোল। কথাটা বিড়বিড় করে বললেও নামিরা তাই স্পষ্ট শুনতে পেল, তাই সে বলল, একদম আমার রান্নার বদনাম করবি না। আমি ভালো করেই রান্না করছিলাম, কিন্তু হাত ছুঁচকে ডালের ভেতরে অনেকটা হলুদ পড়ে যায়।
দিয়া বলল, প্লিজ বোন, কাল থেকে তুই আর রান্না করিস না। কেন করবো না? রোজ রোজ এক তরকারি খেতে ভালো লাগে না। ও এই কথা, তুই আমাকে আগে বললেই তো আমি অন্য কিছু রান্না করতাম। না থাক, আর রান্না করা লাগবে না, কাল থেকে আমরা বাইরে খাবো। একদম না, বাইরের খাবার খেলে ফুড পয়জনিং হয়, বাইরে খাওয়া যাবে না বেশি। আমি রান্না করবো, তোরা শুধু কাঁচা সবজিগুলো নিয়ে আসিস। তোর এই অবস্থায় রান্না করতে হবে না বোন। আমার কিছু হবে না, আমি সব ভেবেই বলেছি। আমি এ ডাল খেতে পারবো না, আবার কেমন যেন একটা হচ্ছে, আমি খাবো না এখন। না একদম না, একদম না খেয়ে উঠবি না, তোর জন্য কিছু একটা করে নিয়ে আসছি। বলে নামিরা চলে গেল রান্নাঘরে। তারপর কয়েকটা ডিম ভেজে আর শুকনো লঙ্কা ভেজে সুন্দর করে পেঁয়াজ কেটে ভাত মাখালো সকলের জন্য। তারপর তারা সবাই একসাথে খেয়ে ঘুমোতে আসলো। কাল তো শুক্রবার, কাল ভার্সিটি বন্ধ। ভাবছি তোকে নিয়ে একবার হাসপাতালে যাব চেক আপ করানোর জন্য। আচ্ছা ঠিক আছে। রাত ৩টার কাছাকাছি, অথচ কাহিরের ঘুম নাই। তোর ঘুম পাড়ানো পাখি উড়াল দিছে। নামিরা চলে গেছে এটা সে মানতে পারছে না। এটার মধ্যে খবর পেয়েছে নামিরা ওই ছেলেটাকে বিয়ে করেছে, যার সাথে নামিরার একান্ত মুহূর্তের ভিডিও ছিল। নামিরা চলে যাওয়ার 5 দিনের মাথায় ডিভোর্স পেপার হাতে পায় কাহির। ডিভোর্স পেপার হাতে নিয়ে কিছুক্ষণ মেরে দাঁড়িয়েছিল, তারপর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়েছিল। অতিরিক্ত শকটা এবং টেনশনের জন্য কাহির প্যানিক অ্যাটাক করেছে। ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন সাবিহা খান। হঠাৎ কিছু পড়ার শব্দে পাশ ফিরিয়ে তাকিয়ে দেখেন তার ছেলে পড়ে আছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সে কাহিরকে দেখে জোরে চিৎকার করে উঠল। সাবিহা খানের চিৎকার শুনে বাড়ির লোকজন আস্তে আস্তে সব বেরিয়ে আসলো। কাহিরকে নিয়ে সবাই তখন হসপিটালে চলে গেল। 3 দিনের মাথায় কাহিরের জ্ঞান ফেরে। সবার সাথে কথা বলার সময় রুষা একটা খাম নিয়ে আসে তার কাছে। ভাই, এই খামটা একজন তোর কাছে পাঠিয়েছে, নাম ঠিকানা কিছু দেয় নাই। খামটা হাতে নিয়ে কাহির খুলে যা দেখলে তার জন্য সে প্রস্তুত ছিল না। আবারও শ্বাসকষ্ট বেড়ে গেল। তারপর আস্তে আস্তে আবারও জ্ঞান হারিয়ে ফেলল কাহির। সবাই কাহিরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সাবিহা খান খামটা হাতে নিয়ে দেখলো রেজিস্ট্রি পেপার। নামিরার নাম দেখে সে বেশ অবাক হয়, তারপর আবার ঘৃণা করতে শুরু করে। একটা মেয়ে ঠিক কতটা মিস হলে এই কাজ করতে পারে। একে একে সবাই দেখলো, তারপর কিছু না বলে চুপচাপ বসে থাকলো। তখনই রোষা আর একটা চিঠি এগিয়ে দিল আরাফাত খানের দিকে। প্রিয় বাবা, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জানি এটা জানার আগ্রহ নেই তোমার, তবুও বললাম আর কি। যাই হোক, আসল কথায় আসি, আমি বিয়ে করে নিয়েছি আমার শখের পুরুষ রিয়ানকে। আমাকে কেউ খোঁজার চেষ্টা করো না, সুখে আছি, আমি শান্তিতে আছি। তোমরা ভালো থেকো, আর তোমার ছেলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। ইতি নামিরা। চিঠিটা পড়ে আরাফাত খান কিছুক্ষণ মেরে বসে থাকলেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন, আজকের পর থেকে আমার কোনো মেয়ে নেই, আমার দুটোই ছেলে। আজকের পর যদি ওর সাথে কখনো দেখা হয় তাহলে ওকে অচেনা মানুষ ভেবে এড়িয়ে চলে আসবে। এটা আমার আদেশ নয়, এটা আমার হুকুম। আমার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে চলে গেলেন। অথচ একটু ভালো করে খেয়াল করলে দেখতে পেতেন এটা তার মেয়ের হাতে লেখা না। নামিরার অনুপস্থিতি কাহিরকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। নামিরার জন্য সে কি না করলো, অথচ সে তাকে ছেড়ে চলে গেল ভাবলেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তাকে ছাড়া আজ 15 দিন একা থাকছে। সোনিয়া সকালে ঘুম থেকে উঠে নামিরাকে নিয়ে হাসপাতালে চলে আসে চেক আপ করানোর জন্য। 3 মাসের অন্তঃসত্ত্বা নামিরা, অথচ সে জানলো 15 দিন আগে। আর কয়েকদিন আগে জানলে এত ঘটনা ঘটতো না। যাই হোক, মানুষ তো চিনতে পেরেছে নামিরা সামান্য ভিডিওর জন্য থাকে। মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা সে জীবনেও ভুলবে না। তাদেরকে সে কখনো ক্ষমা করবে না। কাহিরের পা জড়িয়ে ধরে সে যেভাবে আকতি মিনতি করেছিল, ঠিক সেইভাবে একদিন তার পা ধরে যদি আকতি মিনতি করে কাহির, তবুও ক্ষমা করবে না। অনেক হয়েছে আর না, এবার সে শক্ত হয়ে সব কিছুর সাথে মোকাবেলা করবে, নরম হয়ে। আর সে কখনো অন্যের দেয়া আঘাত সহ্য করবে না।
এখন থেকেই তার সাথে যে যেমনভাবে কথা বলবে সেও ঠিক তেমনভাবেই কথা বলবে। সে আর নরম চরম থাকবে না, এবার সে শক্ত হবে, এতটাই শক্ত হবে যতটা শক্ত হলে তার পরিবারের লোকটাকে দেখে চমকায়। ডাক্তার নামিরাকে চেক আপ করার পর জানায় এমনি তুমি কোন সমস্যায় নাই, কিন্তু বেশি দখল বা ভারী কাজ করা যাবে না। ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, তারপর সেগুলো কিনে ধীরে চলে আসে বাসায়। এভাবেই কেটে যায় আরও 3 মাস। নামিরা বর্তমান 6 মাসের প্রেগনেন্ট। নামিরা আগের থেকে বেশ গোলুমোলু হয়েছে, সাথে পেটটা অনেকটা উঁচু হয়েছে। বাবু পেটের ভেতর নাড়াচাড়া করলে নামিরার পেটটা নিচে ওঠে। নামিরা তখন খুব খুশি হয়। প্রথম সন্তানের প্রতি প্রত্যেকটা মায়ের একটা আলাদা টান থাকে, কারণ প্রথম সন্তানের মাধ্যমে সে প্রথমবার মা ডাক শোনে। প্রথম মা হওয়া অনুভূতিগুলো কাউকে বলে বোঝানো যায় না। নামিরা একটা চেয়ারে বসে আছে, তার পাশে 6 তাণ্ডব বসে আছে। কিছুক্ষণ পর পর বাবু কিক মারছে আর ওরা সেটা হাত দিয়ে অনুভব করছে আর হাসছে। নামিরা পেটে হাত দিয়ে সোনিয়ার উদ্দেশ্যে বলল, জানিস সোনিয়া, সে যখন আমার পেটে নড়াচড়া করে তখন আমি সেটা হাত দিয়ে অনুভব করি। আমার যে কি শান্তিই লাগে আমি বলে বোঝাতে পারবো না। নামিরার কথা শুনে সবাই হাসলো। এখানে আসার পর থেকে নামিরা তেমন একটা কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে সে এখন কথা বলে। পেটে হাত দিয়ে একা একা বাবুর সাথে কথা বলে, হাসে, আবার মন খারাপ করার ভান করে। সোনিয়ার ক্লাসমেট হয়েও তিশা, প্রীতি, দিয়া আর নেহা নামিরাকে কিভাবে আপন করে নিয়েছে এটা মাঝে মাঝে ভাবে নামিরা। যেখানে তার আপন বাবা ভাই তাকে অবিশ্বাস করে দূরে সরিয়ে দিল, সেখানে বান্ধবীর ক্লাসমেট হয়ে নামিরাকে আগলে রেখেছে এরা। প্রেগনেন্ট হওয়ায় তার খুব মুড সুইং হয়, তার যখন তখন খেতে ইচ্ছে করে, সে মোটা যেটা চায় সেটাই হাজির করে এরা। দেখতে দেখতে 10টা মাস পার হয়ে গেল। আজ নামিরার জীবনের বিশেষ একটা দিন। আজ তার বাচ্চা ভূমিষ্ঠ হবে পৃথিবীতে। তাকে সিজার করতে হবে, নর্মাল ডেলিভারি তার হবে না, কারণ বাচ্চার ওজন বেড়ে গেছে। সব থেকে সমস্যা হচ্ছে সিজার করাই নামের আর লাইফ রিস্ক বেশি। বাচ্চাটা বুকের খাঁচার ভেতর আটকে আছে। ডাক্তাররা বলেছে হয় বাচ্চা বাঁচবে, না হয় মা বাঁচবে। সোনিয়ারা বলছে বাচ্চার দরকার নেই, নামিরার যেন কিছু না হয়, কিন্তু নামিরা বলেছে তার যা হয় হোক, কিন্তু বাচ্চা যেন কিছু না হয়। সে বলেছে যদি সে ফিরে আসে তাহলে ভালো, আর যদি না আসতে পারে তাহলে বাচ্চাটা যেন কোনো ভালো পরিবারের কাছে যেন দত্তক দিয়ে দেওয়া হয়। এই কথা বলে ওটির ভিতর ঢুকে পড়ল নামিরা। সিজার করার আগে তাকে 2 ব্যাগ রক্ত দিয়ে দেওয়া হয়, কারণ তার গায়ে রক্ত নেই। রক্ত দেওয়ার শেষে একটা স্লাইনও শেষ করতে হয়। এরপর ওটির ভিতর নিয়ে গিয়ে সর্বপ্রথম প্রস্রাবের নল পরাতে হয়, তারপর পিঠে একটা ইনজেকশন দিতে হয়, তারপরে হাতের ক্যানেলার ভেতর 3টা ইনজেকশনে করে ওষুধ ঢুকিয়ে দেয়। ওষুধ ঢোকানোর পর তার পা ঝিনঝিন করতে লাগলো। এরই মতো ফিল করছে তার পেট কাটছে। অসহনীয় ব্যথার যন্ত্রণায় মুখ লাল নীল হয়ে গেল। 7টি পর্দা একইভাবে কাটলো। তারপর বাচ্চা টেনে বের করার সময় মনে হলো তার নিঃশ্বাস কেউ বন্ধ করে রেখে দিছে। সাথে সাথে একটা নার্স তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। কতবার শুনতে হলো সেই মধুর ডাক। প্রথম মা হওয়ার অনুভূতি যে কতটা সুন্দর সেটা একজন মেয়ে প্রথম মা না হলে বুঝতে পারবে না। একটা মেয়ের কাছে সব থেকে সুন্দর অনুভূতির নাম হচ্ছে প্রথম মা হওয়া। নামিরা যখন প্রথম মেয়ের কান্না শুনেছিল তখন তার যে কি আনন্দ হচ্ছিল সে কাউকে বলে বোঝাতে পারবে না। কিন্তু আল্লাহ হয়তো তার এত আনন্দ সহ্য করতে পারেনি, তাই তো কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করে আনলো। বাচ্চা হওয়ার মিনিট 5 পরেই নামিরার অবস্থা খুবই খারাপ হয়েছিল, এই জন্য তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। তিশার মা তন্নি বেগম ও তার বড় ভাবি মোহিনী এসেছেন। তিশার মা তন্নি বেগম বাচ্চাকে দেখে তাকে সোনার চেন পরিয়ে দিয়েছে। সোনিয়ার মা ও ছোট বোন স্নেহা এখানেই আছে। সোনিয়ার মা ও বাচ্চাকে দেখে সোনার চেন পরিয়েছে। দিয়া আর প্রীতি সিলেটে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। সোনিয়া, তিশা আর নেহা একটু বাইরে গেছে বাচ্চার প্রয়োজনীয় জিনিস কিনতে।
নেহার মা ও বাবা তারাও চলে আসবে কিছুক্ষণের ভেতরে। সোনিয়ার আজকে একটু বেশি মন খারাপ। প্রিয় বান্ধবীর এই অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তিশার বড় ভাবি মোহিনীর নামিবার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। একজন বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা গেলেও একজন মা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা অতটাও সহজ না। মোহিনী হওয়ার কিছুদিন পরে তার মা মারা যায়, তারপরে তার বাবা বিয়ে করে। প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল। তার সৎ মা তাকে খুব আদর যত্ন করত, কিন্তু বিপদ ঘটে তখন তার সৎ মার বাচ্চা আসে। সৎ মায়ের বাচ্চা হওয়ার পর থেকে তার উপর খুব অত্যাচার করত। তার বাবা দেখেও না দেখার ভান করত। এই জন্য সে হোস্টেলে চলে আসে। হোস্টেলে আসার কিছুদিন পরেই তার সাথে পরিচয় হয় তিশার বড় ভাইয়ের সাথে। তারপর তারা প্রেম করে। একদিন হঠাৎ করেই তার বাবা কল করে তাকে বাসায় যেতে বলেন। বাসায় যেয়ে দেখে তাকে বিয়ে দেওয়ার আয়োজন করেছে। সে না করলে শোনে না, এই জন্য বাধ্য হয়ে তিশার ভাইয়ের সাথে পালিয়ে আসে। এরপর থেকে আর তার বাবা মা তার কোনো খোঁজ খবর নেয় না। তার মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এতদিনে মেনে নিত, কিন্তু তার তো মা বেঁচে নেই, এজন্য তার খোঁজার মানুষও নেই। বাচ্চাটাকে দেখে তার বারবার নিজের অতীতের কথা মনে পড়েছে। সৎ মা কিভাবে তার উপর অত্যাচার করেছে। সে আল্লাহর কাছে বারবার দোয়া করছে, আল্লাহ যেন নামিরাকে ফিরিয়ে দেয়, বাচ্চাটা যেন মা ছাড়া না হয়। শুধু সেই নয়, এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ আল্লাহকে রাখছে। নেহার মা বাবা চলে আসছে। নেহার বাবা তারেক রহমান বারবার বলছে বাচ্চাকে তাদের সাথে নিয়ে যাবে, কিন্তু তিশার মা বলছে তাদের সাথে নিয়ে যাবে আকিকার পরে, তারা না হয় নিয়ে আসবে। এক কথায় হসপিটালে এখন তর্ক বিতর্ক প্রতিযোগিতা চলছে। তর্ক বিতর্ক প্রতিযোগিতায় তিশার মাই জিতেছে। সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামী এক সপ্তাহ বাচ্চাটা তিশার মায়ের কাছেই থাকবে। তারপর আকিকা দেয়া হয়ে গেলে নেহার মায়েরা নিয়ে চলে আসবে। নামিরা সুস্থ হয়ে গেলে তারপর সোনিয়ার মা এসে তাকে একবারের জন্য নিয়ে যাবে। বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসছে। তিশার মা হসপিটালে, সোনিয়ার মা ও বোন আছে। প্রীতি ও দিয়ার মা আসছিল, কিন্তু তিশার মা মানা করে দিয়েছে, কারণ এক সপ্তাহ পরে বাচ্চার আকিকা দিবে, এজন্য আকিকার সময় আসতে বলেছে। যেহেতু অনেক দূরের পথ, সেই জন্য তারাও তিশার মায়ের কথা মেনে নিয়েছে। কিন্তু তারা ভিডিও কলে বাচ্চাটাকে দেখেছে। বাচ্চাটা দেখতে একেবারে ফুলের মতো, কি নিষ্পাপ চেহারা, দেখলেই শান্তি লাগছে। নামিরার অবস্থা আগের থেকে নাকি বেশি খারাপ, এজন্য সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সোনিয়া হাসপাতালে বসে আছে। নেহা তার ঘাড়ে হাত দিতে সোনিয়া ঘুরে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে দাও হাও মাও করে কান্না করে দিল। নেহা বোন, তুই বল, নামিরা ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? কান্না করিস না সোনিয়া, নামিরা ঠিক হয়ে যাবে, দেখিস নামিরা ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছুক্ষণ আগে এসে বলেছে নামিরার অবস্থা নাকি খুবই আশঙ্কাজনক। আমাদের নামিরা কিচ্ছু হবে না, আমাদের জন্য হলেও দেখিস সে ফিরে আসবে। তুই দোয়া কর নেহা, আমার কামি আর আম্মুর যেন কিছু না হয়। এভাবে কান্না করিস না সোনিয়া, কষ্ট কি তোর একা হচ্ছে, আমাদের কি হচ্ছে না? কান্না করলে কি নামিরা আমাদের কাছে ফিরে আসবে? ওকে সুস্থ হয়ে যেতে বল না রে নেহা। ও ওভাবে শুয়ে আছে আর আমার বুকের ভেতর চলছে। আমি কিছুতেই মনকে শান্ত করতে পারছি না। নামিরাকে ফিরে আসতে বল না। আসবে আসবে, দেখিস নামিরা আবার আমাদের মাঝে ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, দেখিস কামিয়ার জন্য হলেও সে ফিরে আসবে। কামিয়ার বয়স আজ 3 দিন। নামিরা অনেক আগেই বলে রেখেছিল মেয়ে হলে নাম রাখবে কামিয়া আর ছেলে হলে নাম রাখবে কায়ান। তাই বর্তমানে সবাই শর্টকাটে কামিয়ার নামটাই ডাকছে। 8 দিনের দিন আকিকা দিয়ে তারপরে তার সম্পূর্ণ নাম রাখা হবে। তিশার মায়েরা অনেকের দাওয়াত দিয়েছেন আকিকার জন্য। অনেকেই বলতে এই তিশার ফ্রেন্ডদের মধ্যে যারা নামিরাকে চেনে তাদেরকে ডাকা হয়েছে। তিশার বাবা আর বড় ভাইয়া বড় একটা গরু কিনে নিয়ে এসেছে কামিয়ার আকিকা দেওয়ার জন্য। আর যদি নামিরা আর কাহিরের সম্পর্ক ঠিক থাকতো তাহলে হয়তো এর থেকেও বেশি আয়োজন করে তাদের মেয়ের আকিকা সম্পূর্ণ হতো। কিন্তু নামিরার ভাগ্য খারাপ, এজন্যই তাকে অন্যের বাড়িতে মেয়ের আকিকা দিতে হচ্ছে। আজকে কামিয়ার 6 রাত।
এই জন্যই তার মাথার কাছে নতুন খাতা আর কলম রাখা হয়েছে। মুরব্বীরা বলে 6 রাতে নাকি বাচ্চাদের ভবিষ্যৎ লেখা হয়, এই জন্য খাতা কলম রাখতে হয়। আজকে বাচ্চার কাছে তিশার মা ও নেহার মা আর সোনিয়ার মা থাকবে। সোনিয়ার মা আজ বিকেলে এসেছে। এতদিন যে হসপিটালে ছিল, কিন্তু সে একটু অসুস্থ, এই জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সোনিয়ার মা তিশার ফুপু হয়, এই জন্য তার থাকার কোনো ঝামেলা নেই এখানে। এই জন্য সে কিছুদিন থাকবে এখানে। হসপিটালে যে থাকে রোগীর সাথে, সেও রোগী হয়ে যায়। তাই হয়েছে সোনিয়ার মায়ের সাথে। সোনিয়ার মা এখন অসুস্থ হয়ে গেছে, এই জন্য ভাইয়ের বাসায় চলে এসেছে। নামিরা ওখানে এখন দিয়ার মা আছে। কাল প্রীতির মা বাবা ভাই বোন সবাই চলে আসবে। নামিরা নরম সরম, খুব মিশুক স্বভাবের মেয়ে, এই জন্য সবার সাথে সহজে মিশে যেতে পারে। নামিরা ঢাকা আসার কিছুদিন পর সবাই তাদের বাসায় নিয়ে গেছিল ওর মন ভালো করার জন্য। এই জন্য সে সবাইকে চেনে, তাকেও সবাই খুব স্নেহ করে, আদর করে। সবাই তাকে এক কথায় মাথায় তুলে নাচে। নামিরার বাচ্চা হওয়ার কথা শুনে প্রীতির মা সে কি খুশি, দিয়ার মাও খুব খুশি হয়েছিল, কিন্তু সে আবার খুব আফসোস করেছিল বাচ্চার বাবার জন্য। সোনিয়া, তিশা, দিয়া, প্রীতি, নেহা এরা একে অপরকে অনেক দিন থেকেই পরিচিত। সেই হিসেবে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সবার খুব ভালো একটা সম্পর্ক আছে। সামনে এক্সাম, এজন্য কেউ ভার্সিটি মিস দিতে পারছে না। সবাই ক্লাস করে তারপর এখানে আসছে। আজকেও সবাই ক্লাস শেষ করে তবে এসেছে। সোনিয়া আর তিশা আগে আগে চলে গেছে বাসায়, আর নেহা সে হসপিটালে গেছে নামিরার কাছে। প্রীতি আর দিয়া এরা দুজন আজকে আসছে তিশার বাসায় বাচ্চাকে দেখার জন্য। প্রীতি দিয়ার সাথে কথা বলতে বলতে ভেতরে আসছিল। এমন সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই তাকে কেউ আগলে নেয়। তিশার ছোট ভাই রোহান এখনো প্রীতিকে ধরে রেখেছে। প্রীতি তাড়াতাড়ি উঠে পড়ে, তারপর চোখ গরম করে তাকায় রোহানের দিকে। কানা নাকি, দেখে চলতে পারেন না? তুমি তো ভালো, তা তুমি দেখে চলতে পারো না? আমি দেখেই তো চলছিলাম, আপনি তো ইচ্ছে করে এসে ধাক্কা দিলেন। আমার অতটা খারাপ দিন আসেনি যে তোমাকে ধাক্কা দিতে যাব। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, আমি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি আপনাকে? আপনি একটা বেয়াদব, গন্ডার হাতে হনুমান বেজে সব কিছু। আপনি একটা চাতা। আর তুমি আস্ত একটা নেকি রানী, যার কাজই হচ্ছে সারাদিন ন্যাকামি করা। এই একদম আমাকে ন্যাকা বলবেন না। আরে ভাই, তোরা এবার থাম তো। আমি কি করেছি বল? ওই তো ইচ্ছে করে আমাকে ধাক্কা দিল। আমি কখন তোমাকে ধাক্কা দিলাম? আচ্ছা বাবা, হয়েছে, চল আমরা এখান থেকে যাই। আর ভাই, আপনি একটু দেখে শুনে চলবেন। কথাটা বলেই দিয়া প্রীতির হাত টেনে নিয়ে চলে গেল। আর তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো রোহান। সে ইচ্ছে করেই প্রীতিকে ধাক্কা দিয়েছিল। প্রীতিকে জ্বালাতে তার খুব ভালো লাগে। সে রেগে গেলে তার নাক লাল হয়ে যায়, এজন্য দেখতে তার খুবই ভালো লাগে। সে যখনই আসে তখনই সে ওকে খুব জ্বালায়। যেমন আজকে ইচ্ছে করেই ধাক্কা দিয়ে দোষটা ওর ঘাড়ে চাপিয়েছে, কিন্তু দিয়া দেখে ফেলেছে, এই জন্য তাকে সাবধান করে চলে গেল। সে প্রীতিকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না যে সে প্রীতির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল বাসা থেকে। আজ কামিয়ার বয়স 8 দিন। আজকে কামিয়ার আকিকা হবে, সেই জন্য সবাই চলে এসেছে। নামিরার অবস্থা এখনো আগের মতোই আছে, কোনো উন্নতি হয়নি। নামিরার কাল সেলাই কেটে দিয়েছে। নেহার বড় ভাই আদিত্য বাসায় এসেছে আজকে 3 দিন। নেহার ভাই প্যারিসে থাকতো। 5 মাস আগেই সে বাসায় এসেছিল, কিন্তু একটা কাজ করে যাওয়ায় 2 মাস পর আবার তাকে প্যারিসে চলে যেতে হয়েছিল। নেহার মা তার ছেলেকে একটুও সময় দিচ্ছে না, এই জন্য অবশ্য আদিত্য একটু রেগেছিল, কিন্তু পরে গিয়ে নামিরার বিষয় শোনার পর আর কিছু বলেনি। আর যেহেতু বাচ্চাটার আকিকা, তাই সে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারপর একটা গোল্ড জুয়েলারির কাছে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে একটা গোল্ড প্লাস হীরা দিয়ে বাঁধানো ছোট বাচ্চার একটা আংটি কিনে নিল। আদিত্য কামিয়াকে কোলে নিয়ে বসে আছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বাচ্চাটাকে দেখে তার প্রাণপ্রিয় বন্ধুর মুখটা বারবার চোখের সামনে ভাসছে।
কাহির আর আদিত্য ছোট থেকে এখানে পড়াশোনা করেছে, সেই ক্ষেত্রে তারা দুইজন বেস্ট ফ্রেন্ড। সে কোনো কিছু না ভেবে কাহিরকে ভিডিও কল দিল, তারপর বাচ্চাটার দিকে ক্যামেরা অন করে কাহিরের সাথে কথা বলতে লাগলো। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে একটা জিনিস দেখানোর জন্য কল দিলাম। কি জিনিস? তোর ডুপ্লিকেট মেয়ে। মানে? এই দেখ, একদম তোর ফটোকপি। দেখলে যে কেউ বলবে এটা তোর বাচ্চা। স্ক্রিনে ছোট একটা বাচ্চার অবয়ব দেখে মুহূর্তে চমকে উঠল কাহির। এই যেন তার একটা ফটোকপি। কি সুন্দর! চোখ গোল গোল চোখে তাকাচ্ছে বারবার, হাতটা একটু পরপর নাড়াচ্ছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো কিছুক্ষণ পরপর কাঁদছে। বাচ্চাটাকে দেখে এক পলকের জন্য নামিরার কথা মনে পড়ল কাহিরের। সে মনে মনে বলে উঠল, আজ যদি তুই ঠিক থাকতিস তাহলে তোর আর আমার কোলে এমন একটা বাচ্চা আসতো। সে আস্তে করে স্ক্রিনের উপরে হাত ছুঁয়ে দিল। কাহির নিজের অজান্তেই তার সন্তানকে ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর বাচ্চাটা কেঁদে উঠলেই বাচ্চার কান্না শুনে তার বুকটা কেঁপে উঠল। আদিত্য কাহিরকে জ্বালানোর জন্য বলে উঠল, এ ভাই, তোর মেয়ে তো কান্না করছে, শিগগির চুপ করতে বল। উল্টা পাল্টা কথা বলছিস কে বলতো? এমনি মজা করছিলাম। যাই হোক বাই, রাখছি। বাচ্চাটাকে দিয়ে আসতে হবে, দেখ কান্না করছে। আদিত্যর সাথে কথা বলা শেষে ফোনটা রেখে দিল কাহির। হুট করে তার খুব কষ্ট হচ্ছে, বারবার তার চোখের সামনে বাচ্চাটার মুখ ভেসে আসছে। চোখ বুঝতেই নামিরা ও বাচ্চাটার মুখটা ভেসে উঠল তার সামনে। সে কোনো কিছু না ভেবেই ঘুমের 2টা মেডিসিন নিয়ে শুয়ে পড়ল। আপাতত তার একটা ফ্রেশ ঘুম দরকার। আদিত্য কাহিরের সাথে কথা শেষ করে বাচ্চাটাকে নিয়ে নেহার মায়ের কাছে দিল, তারপর সেখান থেকে চলে গেল। বিকেল হতেই তারেক রহমান ও মেরিনা রহমান জোর করে কামিয়াকে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন। আজ 15 দিন পর নামিরার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে এসে দেখতে পাই নেহা তার হাত ধরে কান্না করছে আর বলছে, প্লিজ নামিরা, উঠে পড়। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসে না রে বোন। আমার সকল অন্যায় কেউ মাফ করে না। আমাকে সবাই বলে আমি পাগল। উঠে পড় না বোন, তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। তুই একমাত্র মেয়ে যার সাথে আমি মন করে দুটো কথা বলতে পারতাম। যাদের সাথে আমি এতগুলো বছর ছিলাম তাদের সাথে আমি মন করে কথা বলতে পারি না। অথচ তোর সাথে মাত্র 8 মাস আগে দেখা হয়েছে। এই 8 মাসে তোকে আমি আমার মনের সব কথা বলতে পারি। উঠে পড় না। আমার জন্মদাত্রী মাও আমাকে সহ্য করতে পারে না কোনো অন্যায় করলে, অথচ তুই আমার সকল অন্যায়কে সহ্য করিস। আমি যেটাই করি না কেন তুই সবার কাছ থেকে আমাকে বাঁচাস। তোর মতো কেউ হয় না রে বোন। উঠে পড় না, উঠে পড়। আর কত কান্না করবি নেহা? খুব আস্তে আস্তে বলল। নামিরা কথা বলতেও তার খুব কষ্ট হচ্ছে। অশ্রুসিক্ত চোখে নেহা নামিরার দিকে তাকাতেই তার বুকের ভেতর ধপ করে ওঠে। সে নামিরাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দেয়। নেহা নামিরাকে জড়িয়ে ধরায় তার খুব কষ্ট হচ্ছে, তবুও সে কিছু বলছে না। অনেকক্ষণ কান্না করার পর তার ফিরে, তাই সে তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার নামিরাকে একটা কেবিনে শিফট করে দেয়। এখনও 1 সপ্তাহ থাকতে হবে, তারপর ডিসচার্জ করবে। নামিরা প্রাণ ফিরেছে কথাটা শুনে নেহার মা তাড়াতাড়ি কামিয়াকে নিয়ে হসপিটালে চলে আসে। নামিরা সেদিন ভালো করে কামিয়াকে দেখতে পারেনি। আজকে কামিয়াকে দেখে সে বেশ অবাক হয়। বিচ্ছুটা বাবার মতো দেখতে হয়েছে, চোখ দুটো একেবারে দাদির মতো, আর বাকিগুলো বাবার মতো। 15 দিন পর আজকে কামিয়া আর তার মায়ের বুকে দুধ পান করলো। নামিরা যখন জিজ্ঞেস করলো বাচ্চার নাম কি রাখা হয়েছে, তখন নেহার মা বলল সোনিয়া নাম রেখেছে আনাবিয়া, আর সে রেখেছিল কামিয়া, এজন্য পুরোটা মিলে রাখা হয়েছে আনাবিয়া খান কামিয়া। কামিয়াকে সে কোলে নিতে পারছে না, বারবার হাত ফুসকে পড়ে যাচ্ছে, আর নেহার মা ধরছে। নামিরা কে বাসায় নিয়ে আসা হয়েছে। নামিরা সারাদিন বসে থাকে, তার বাচ্চাকে অতটাও নেওয়া লাগে না।
তারেক রহমান সারাদিন যতটুকু সময় পায় ততটুকু বাচ্চাকে নিয়ে বকবক করতে থাকে। নামিরা বেশিরভাগ সময় মেরিনা রহমানের সাথেই থাকে। মেরিনা রহমান রান্না করে আর নামিরা খুব মনোযোগ দিয়ে সেটি দেখে। বরাবরই তার রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু কেউ তাকে রান্না করতে দিতে চায় না। তারা ভাড়া বাড়িতে থাকতে সেই রান্না করে ইউটিউব দেখে। নেহা, দিয়া, পিতি আর সোনিয়া অনেক আগেই বাসায় চলে আসছে। দিশার একটা কাজ থাকায় সে আসতে পারেনি। একটু আগেই তিশা নেহাদের বাসার সামনে চলে আসে। রিক্সা থেকে নেমে নেহা ভাড়া দিয়ে ভেতরে ঢুকতে গেলেই কারোর সাথে ধাক্কা খায়। পড়ে যেতে নিলেই কেউ একজন তাকে আঁকলে বুকের ঠাই জানায়। প্রিয় পুরুষের গন্ধ নাকে আসতেই চমকে যায় তিশা। মানুষটা কবে বাড়ি আসলো? 3 মাস আগেই তাকে আর আদিত্যকে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের বাবা মায়েরা। আদিত্য তিশাকে মেনে নিলেও তিশা এখনো মেনে নেয়নি বলে ভুল হবে। সে ওপরে এমন ভাব দেখায় যে সে মেনে নেয়নি, অথচ সে মনে মনে সে কবেই মেনে নিয়েছে। খাবার মতো ধরে দাঁড়িয়ে আছেন কেন? ছাড়তে পারছেন না? ছাড়ার জন্য তো ধরেনি মিস ওর মিসেস চটপটে। এই একদম চটপটি বলবেন না। আমি না হয় একটু চটপটি বেশি খাই, তাই বলে সবসময় এরকম চটপটি বলেন কেন? কারণ আমার এই নামে ডাকতে ভালো লাগে। কিন্তু আমার একটুও ভালো লাগে না। তারা দুজন কথা বলছিল, তখনই লিখতে নজরে যায় তাদের গেটের দিকে, যেখান থেকে তার বাবা এখন আসছে। সে কোনো কিছু না ভেবে তিশাকে জোর করে তার কালো মার্সিডিজ গাড়ির ভেতর ঢুকে যায়। গাড়ির ভেতর ঢুকে তিশা মুচড়ামুচড়ি করতে শুরু করে। তিশাকে ছটফট করতে দেখে আদিত্য তিশার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, শান্ত হয়ে যাও তিশা পাখি, বাইরে আব্বু আছে। আদিত্যের কথা শুনে তিশা চুপচাপ বসে থাকে। আদিত্য এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। তিশার শুধু নাকটা একটু বোচা, তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে। বডি ফিটনেস থেকে শুরু করে হাত পা সব কিছুই লম্বা আছে। তিশা আদিত্যের দিকে তাকাতেই দেখতে পেল আদিত্য ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে একটু নড়ে চড়ে বসলো, গায়ের ওড়না ঠিক করলো, তারপর আবার ওর দিকে তাকাতেই দেখতে পেল আদিত্য তার দিকে এগিয়ে আসছে। সে তাড়াতাড়ি সেরে যেতে নিলে আদিত্য এক টানে থাকে তার কোলে বসিয়ে দেয়। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সে তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। তারপর আস্তে আস্তে তিশার কামিজের ভেতর হাত ঢুকিয়ে দেয়। তিশা আর আদিত্যকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে বেশ অবাক হন মেরিনা রহমান। অবাক হওয়ার কারণ আছে, এরা দুইজন কেউ কাউকে দেখতে পারে না। যখনই দুইজন এক জায়গায় হয় তখনই কিছু না কিছু বিপত্তি ঘটায়। এই জন্য মেরিনা রহমান মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায়। এরা দুইজন যা করে, এবার এদের পেটে বাচ্চা কাচ্চা হলে না জানে কি করবে। মেরিনা রহমান আজ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, আদিত্য আর তিশাকে একসাথে এক রুমে রাখবে। এতে যদি দুজনের মধ্যে একটু ভাব বিনিময় হয়, এই আশায় আদিত্য সোজা নিজের রুমে চলে যায়। আর তিশা মেরিনা রহমানকে সালাম করে কুশল বিনিময় করে কিছুক্ষণ কথা বলে নামিরার কাছে যাবে। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আব্বু কোথায় আম্মু? তোমার আব্বু একটু বাইরে গেছে, ওই তো তোমার আব্বু চলে এসেছে। কেমন আছে আমার আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আপনি কেমন আছেন? শুনলাম ইদানিং নাকি বেশি বেশি মিষ্টি খাচ্ছেন। আমিও ভালো আছি আম্মাজান, কিন্তু এত গোপন কথা তুমি কি করে জানলে? এত কিছুক্ষণ আগেই আম্মাজান বলে ডাকলেন, এখন আবার জিজ্ঞাসা করছেন গোপন কথা কিভাবে জানলাম, তাই তো? মায়েরা সন্তানের কথা জানবে না তো কারা জানবে বলেন তো? তাও তো ঠিক, মায়েরা জানবে না তো কারা জানবে? হ্যাঁ যাই হোক, মিষ্টি কিন্তু এবার থেকে কম করে খেতে হবে। একটু ভালো করে বলো তুমি, আমার কথাই তো তোমরাই কেয়ারই করে না। অসুস্থ হলে কে কষ্ট পাবে? দিনকে দিন যত বয়স বাড়ছে ততই বাচ্চাদের মতো ব্যবহার করছে। আরে তুমি থামো তো, আমার কিছু হবে না, আমার ছেলে ডাক্তার না, কিছু হলেও সে ঠিক সরিয়ে তুলবে তার বাবাকে।
আচ্ছা হয়েছে হয়েছে, এবার রুমে যাও মা, ফ্রেশ হয়ে এসো। আরে আমি কথায় কথায় ভুলে গেছিলাম আমার আম্মাজান এতক্ষণ বাইরে ছিল, তার ফ্রেশ হওয়া দরকার। ইটস ওকে আব্বু, সমস্যা নেই, আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসি। যাও যাও, ফ্রেশ হয়ে এসো খাবার খেতে। নামিরা, দিয়া, সোনিয়া, প্রীতি, নেহা একসাথে বসে গল্প করছে। প্রীতির কোলে কামিয়া সে বারবার তাকে আদর দিচ্ছে। দিশার রুমে এসে সর্বপ্রথম কামিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলো, তারপর ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখা হয় সোনিয়ার মায়ের সাথে। নামিরা কাল চলে যাবে সিলেটে সোনিয়াদের বাসায়। যেহেতু সোনিয়াদের এক্সাম শেষ হয়ে গেছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাবে। সোনিয়ার মায়ের সাথে তিশা কুশল বিনিময় করলো। আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এত দেরি হলো কেন? আসতে পথে কোনো সমস্যা হয়নি তো? না না মামুনি, কোনো সমস্যা হয়নি, এমনি বাইরে একটু কাজ ছিল, তাই শেষ করে আসতে দেরি হয়ে গেছে। জানি না রে বাপু, তোদের কিসের এত কাজ থাকে বাইরে? কাজ থাকতে পারে আন্টি। হ্যাঁ হ্যাঁ জানি, তুই একেবারে রেডি হয়ে আসিস তো। চলো মামুনি, নিচে চলো, রাত অনেক হয়ে গেছে, খাবার খেতে চলো, আম্মু ডাকছে তো। চল। কথাটা বলে সবাই নিচে চলে গেল। রুমে বসে থাকলো নামিরা আর কামিয়া। নামিরার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সোনিয়ার মা নামিরাকে খাইয়ে ওষুধ খাই দিয়েছে। কামিয়ার বয়স এখন 3 মাস। নামিরা এখন পুরোপুরি সুস্থ। সিজারের সময় সে অনেক অসুস্থ হয়ে গেছিল, যার জন্য সুস্থ হতে একটু সময় লেগেছিল। নামিরার রুমে বসে বসে একা একা ভাবতে লাগলো আগেরকার দিনের কথা, যখন সে আর কাহির একসাথে ছিল। কাহির কখনোই বাচ্চা নিতে চাইতো না, কারণ সে নামিরার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবে না। এই জন্য নামিরা চুরি করেই বাচ্চাটা নিয়েছিল। একবার যদি কোনোভাবে বাচ্চা পেটে আসে, তখন আর কাহির কোনো বাধা দিতে পারবে না। এই জন্য চুরি করেই নিয়েছিল। তার শারীরিক কিছু সমস্যা ছিল, যার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাটা নেওয়া। কাহির নিজে একজন ডাক্তার, তবুও সে অন্য ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে বাচ্চা নিয়েছিল। কাহির রোজ তাকে পিল খাওয়াতো আইসক্রিমের সাথে মিশিয়ে। কাহির রোজ আসার সময় একটা করে আইসক্রিম নিয়ে আসতো নামিরার জন্য। নামিরা প্রথম বুঝতো না, কিন্তু একদিন আইসক্রিম খেতে গিয়ে সে ওই ওষুধটা পায়। তারপর প্রায় চেক করে দেখে ওই ওষুধটা আছে। এজন্য কাহির যখন ওয়াশরুমে ঢুকে যেত, তখন সে আইসক্রিম ফেলে দিত। তারপর ঠোঁটের পাশে হালকা লাগিয়ে রাখতো, যাতে কাহির বুঝতে না পারে যে সেটা খায়নি। কি রে মীরা, কি ভাবছিস? কিছু না সোনিয়া, এমনি। আবার তুই ওই কাপুরুষের কথা ভেবে চোখে পানি ফেলছিস? তোকে আর কতবার বলবো বলতো? আমি সত্যি ওর কথা ভাবছিলাম না। তাহলে তোর চোখে পানি কেন? জানি না। ওকে ভুলে জানা দোস্ত, তোর পুরো একটা জীবন পড়ে আছে। তুই চাইলেই নিজের জীবনটাকে দ্বিতীয় একটা সুযোগ দিতে পারিস। আমি বলবো না তুই নিজের জীবনটাকে একটা সুযোগ দে, কিন্তু আমি এটা বলবো যে তুই তোর সন্তানকে নিজের মতো করে বড় করে তোল, যাতে ভবিষ্যৎ ওদের সাথে দেখা হলে ওরা যেন বাচ্চাটাকে নিয়ে আফসোস করতে পারে। নামিরা এসব ভেবে আর মন খারাপ করিস না সোনা। বাচ্চাটার জন্য হলেও তুই প্লিজ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আয়। আমি ঠিক আছি সোনিয়া, আমি ওদের কথা ভাবতে চাই না, কিন্তু ওরা বারবার আমার ভাবনার মাঝে চলে আসে। তুই ওদের নিয়ে ভাবিস, এজন্য ভাবনার মাঝে ওরা চলে আসে। আমি সত্যি কথা বলছি, আমি ওদের নিয়ে ভাবছি না। এসব ভাবা ভাবি বন্ধ কর তো, বিরক্তকর লাগছে আমার। আচ্ছা বাবা, ঠিক আছে। তুই আমাকে কথা দে, তুই আর ওদের কথা ভাববি না। আমি তোমার কথা দিলাম, আমি আর ওদের কথা ভাববো না। প্রমিস? কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেল, যে যার রুমে চলে গেল। তিশা আর মেরিনা বেগম বসে আছে বলে ভুল হবে। মেরিনা রহমান তিশাকে বোঝাচ্ছেন আজকে রাতটা যেন আদিত্যের রুমে কাটায়, কিন্তু তিশা তো তিশাই, সে এক কথায় অনড়। সে কিছুতেই আদিত্যের রুমে থাকবে না। তখন গাড়ির ভেতরে ওভাবে কিস করাই বেশ লজ্জা পায় তিশা। আদিত্য বেশি সময় নিয়ে চুমু খায়নি, মাত্র 30 মিনিট খেয়েছিল। তারপর আদিত্য তিশার মাথা নিজের বুকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছিল। তিশাও আদিত্যের সাথে গল্প করেছিল। কথা বলার এক পর্যায়ে তাদের ভেতর
আবারও ঝগড়া হয়ে যায়। এজন্য তিশা আর আদিত্য রুমে থাকতে চাচ্ছে না, কিন্তু মেরিনার রহমান তার কথা শুনছে না। দেখো তিশা, ভালোভাবে বলছি, আজকে রাতটা আদিত্য রুমে থাকো। প্লিজ আম্মু, আমাকে জোর করো না, আমি ওর রুমে থাকবো না। দেখো তিশা, আমার মুখে মুখে তর্ক করা আমি একটুও পছন্দ করি না। সে তুমি আমাকে পছন্দ না করতেই পারো, কিন্তু আমি এখন তোমার ছেলের রুমে থাকবো না। বাড়িতে আজ মেহমান আসছে, তার উপর প্রীতি, দিয়া, সোনিয়া, নেহা এরা রয়েছে। সবার জায়গা হলো তোমার জায়গা হচ্ছে না, এই জন্য আমি বলছি তুমি আদিত্যের রুমে থাকো। আমাকেও একটা বালিশ আর একটা কাঁথা দিন, আমি নিজেই ঘুমিয়ে পড়বো। তুমি রহমান বাড়ির বড় বউ, আর তুমি কিনা নিচে শোয়ার কথা বলছো? তাতে কি হয়েছে আম্মু? বাড়িতে অনেক মেহমান আছে, আমার জায়গা হচ্ছে না, এই জন্য আমি নিজেই। আমি আর একটা কথাও শুনতে চাইছি না, তুমি সোজা আদিত্যের রুমে গিয়ে ঘুমাও। আম্মু প্লিজ। নো এক্সকিউজ। অগত একরাশ মন খারাপ নিয়ে আদিত্যের রুমের সামনে এসে দাঁড়ালো তিশা, আর মেরিনার রহমান চলে গেলেন নামিরার রুমে। মেয়েটা কালকে চলে যাবে, তার কেন জানি খুব কষ্ট হচ্ছে। নামিরার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে মেরিনা রহমান। মেয়েটাকে দেখলে তার বাবা মায়ের কথা খুব মনে পড়ে। এই অল্প কয়েকদিনে মেয়েটার প্রতি বেশ ভালোভাবে মায়ে জড়িয়ে পড়েছে। কাল চলে যাবে, আর আজ তার খুব কান্না পাচ্ছে। নামিরা যদিও আর কয়েকদিন পর এখানে চলে আসবে, তবুও তার কেমন যেন খারাপ লাগছে। আজকে নামিরার কাছে এসে থাকবে। মেরিনা রহমান আর সোনিয়ার মা থাকবে নামিরার কাছে, আর বাকিরা এক ঘরে থাকবে। সুযোগ বুঝে আদিত্যের কাছে তিশাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর তিশা ফিরে এসেছে দেখে জিজ্ঞেস করলেন কেন ফিরে এসেছে। তারপর তিশা বলতে শুরু করলো। আদিত্যের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে তিশা। সে ভাবছে ভেতরে ঢুকবে কি ঢুকবে না। দরজাটা হালকা ফাঁক করাই আছে। সে প্রথমে ভাবলে নক করবে, কিন্তু পরে গিয়ে নক না করেই ঢুকে যায় রুমে। তারপর সোজা গিয়ে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শাওয়ার নিয়ে মাত্র রুমে আসলো, আদিত্য বিছানার দিকে চোখ যেতেই ভুরু কুঁচকে যায়। এই গরমে কি এভাবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তাও আবার তার রুমে? সে পুরো মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গরমের জন্য তিশা তার পা দুটো বাহিরে বের করে রেখেছে। পায়ে নুপুর দেখেই চিনতে পেরেছে আদিত্য। তিশাকে দেখেই আদিত্যের মেজাজ গরম হয়ে গেল তখনকার রাগে। সে কোনো কিছু না ভেবে এক ঝটকায় তিশাকে তুলে ফেলে, তারপর পাজা কোলে করে নিয়ে গিয়ে দরজার বাহিরে রেখে আসে। এরপর মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। এদিকে পুরো ঘটনার কিছু না বুঝেই তিশা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে আস্তে পুরো ঘটনা বুঝতে পেরে সে রাগে হিসহিস করতে করতে ধাক্কা দেয়। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর আদিত্য দরজা খুলে দেয়। দরজা খুলতেই তিশা হামলে পড়ে আদিত্যের উপর। আদিত্যের হাত কামড়ে নিজের রাগ কমায়। মেয়েটা তারপর আদিত্যকে উদ্দেশ্য করে বলে, আপনার সাহস হয় কি করে আমাকে রুম থেকে বের করে দেওয়ার? এটা আমার রুম, আমি কাকে রাখবো কি রাখবো না সেটা তো আমার ব্যাপার। আমাকে কেন বের করে দিলেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোমাকে বের করে দিয়েছি। আপনি জানেন এখানে আমি নিজের ইচ্ছায় আসিনি। জানি তো, আম্মু তোমাকে জোর করে পাঠিয়েছে, এর জন্যই তো বের করে দিলাম। যদি নিজের ইচ্ছায় আসতে তাহলে এতক্ষণে তোমার পেটে বাবু ঢোকানোর ব্যবস্থা করতাম। নির্লজ্জ। জলদি আমার রুম থেকে বের হও। হব না, এটা আমার রুম। তুমি বের হবে নাকি আমি জোর করে বের করে দেব? যা ইচ্ছা করো, আমি বেরোবো না। 108 ডিগ্রি রাগ নিয়ে আবারও আদিত্যকে তিশাকে পাজা কোলে তুলে নিল। তারপর রুমের বাহিরে রেখে মুখের ওপর আবারও দরজা বন্ধ করে দিল। এ কথা শুনে মেরিনা রহমান বেশ রেগে যান। তিনি তিশার হাত ধরে নিয়ে যায় আদিত্যের রুমে। তারপর অনেক বকাবকি করে রেখে আসে তিশাকে। তিশা এক সাইডে অল্প জায়গার মধ্যে শুয়ে আছে, বেশি অর্ধেক জায়গা পড়ে আছে। তিশা ঘুমিয়ে যেতেই আদিত্য তিশাকে বুকের ভেতর জড়িয়ে নেয়। তারপর ঠোঁটে একটা চুমু খেয়ে গলায় বাইট করে ঘুমিয়ে পড়ে। রাত 2টা কি 3টা বাজে। সবাই ঘুমিয়ে গেলেও নামিরার চোখে ঘুম নেই। সে মেয়েকে ঘুম পড়াতে ব্যস্ত। বাচ্চাটা অনেকক্ষণ ধরেই জ্বালাচ্ছে। সে হেঁটে নিয়ে বেড়াচ্ছে, কাউকে ডাকেনি। ডাকলে অবশ্য তার এমন কষ্ট করতে হতো না। সে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে মেয়ের সাথে কথা বলছে। মেয়েটাকে পেয়ে আসলে অনেক খুশি নামিরা।
তার জীবন থেকে অনেকগুলো পাখি চলে গেলেও একটা পাখি রয়ে গেছে, সেই পাখির নাম হলো সুখ পাখি। হাজার চেষ্টা করেও যখন নামিরা মেয়ের ঘুম পাড়াতে সক্ষম হয় না, তখন গান গেয়ে ওঠে। ছোট্ট আমার রাজকুমারী, ওরে তুই যে আমার রাজার ধন, বুকের ভেতর সাজিয়েছি তোরই সিংহাসন। ছোট্ট আমার রাজকুমারী, ওরে তুই যে রাজার ধন, বুকের ভেতর সাজিয়েছি তোরই সিংহাসন। তুই যে আমার দুই নয়ন, ওরে তুই যে আমার সুখ স্বপন, মমতারি এই বাঁধন, ওগো রবে আমার মরণ। বাচ্চাটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। নামিরাও এবার ঘুমাতে গেল। নামিরার ঘুম ভাঙলো সকাল 10টার পরে। এই বাড়িতে সে কখনো 10টার আগে ঘুম থেকে ওঠেনি। সবাই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকে সারাদিন। নামিরার মাঝে মাঝে মনে হয় সে আসলেই খুব ভাগ্যবতী যে এদের মতো একটা পরিবার আর সোনিয়াদের মতো বান্ধবী পেয়েছে। এদের জন্যই হয়তো আজ তার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পেরেছে। যদি এরা না থাকতো তাহলে সেও হয়তো এতদিনে রাস্তার কুকুর শিয়ালদের খাবার হতো। কেটে গেছে আরও কিছুদিন। সময় নদীর স্রোতের মতো বহমান। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় নিজের মতো করে চলে যায়। দেখতে দেখতে কামিয়ার আজ 7 মাস বয়স পূর্ণ হলো। বাড়িতে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কারণ আজকে কামিয়ার গালে ভাত দিবে। যদিও নামিরা মানা করেছে এইসব অনুষ্ঠান না করতে, তবুও কেউ শোনেনি। একদিন আগেই নামিরার ফ্রেন্ডদের পরিবারের সবাই চলে এসেছে সিলেটের সোনিয়াদের বাসায়। মেরিনা রহমান বলেছে নামিরাকে নিজেদের সাথে করে নিয়ে যাবে, তারপর কিছুদিন ওখানে থাকার পর আবার এখানে দিয়ে যাবে। সোনিয়ার মা প্রথমে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়, কারণ নামিরা নিজেও কোথাও বেড়াতে চায় না, সারাদিনে ঘরেই থাকে। অনেক হাসি ঠাট্টা আনন্দ করে আমি তার গালে ভাত দেওয়া হয়। মেরিনা রহমান নামিরাকে নিয়ে যান নিজেদের সাথে। নামিরা মেরিনা রহমানের সাথে প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সোনিয়ার মা বলায় রাজি হয়ে যায়। তাদের সাথে কতগুলো দিন ছিল নামিরা, সেজন্য তাদের প্রতি একটা আলাদা টান আছে নামিরার। তারেক রহমান নামিরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, বলতে গেলে মেয়ের থেকে একটু বেশি, কারণ তার মেয়ে আতপাগল। এই জন্য আদি তো নিজেও সামিরাকে বোনের মতো দেখে। কামিয়ারা আশায় আদি তো আবারও কাহিরকে ফোন দিয়ে কামিয়াকে দেখায়। অন্যদিকে কাহির প্যারিসে বসে মেয়েকে দেখতে ব্যস্ত থাকে নিজের অজান্তেই, অথচ সে জানে না এটা তার রক্ত, তার শরীরের এক অংশ। জানলে কি সে ওখানে বসে থাকতো? অবশ্যই চলে আসতো। কাহিররা প্যারিসে এসেছে 7 মাস হলো। কাহির উপরে উপরে নামিরাকে ঘৃণা করলেও ভেতরে ভেতরে সে অনেক কষ্ট পায় নামিরার জন্য। কাহির নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, ঠিক তখন তার কাছে আসে রুষা। তারপর কাহিরকে উদ্দেশ্য করে বলে, আর কতদিন এভাবে থাকবে ভাই? এবার তো আমাকে আমার মতো করে থাকতে দে তোরা, প্লিজ। আমি কেউ চালাস না, আমি আমার মতো থাকতে চাই। কাহির, আমার রুম থেকে বেরিয়ে যা রোশা। আমি বর্তমানে খুব রেগে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। রাগে কি না কি বলে দেব, তবে তুই কষ্ট পাবি। রুষা আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়, আর কাহির নিজের কাজ করতে লাগলো। নামিরার মা সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তার প্রিয় জায়ের সাথেও সে এখন প্রয়োজনে বেশি কথা বলে না। এক কথায় খানবাড়ির সকলে প্রয়োজন ব্যতীত একটা কথাও বলে না। এই বাড়ির হাসিটাই উবে গেছে, কেউ এখন আর আগের মতো হাসে না, সবাই সব সময় চুপচাপ থাকে। কাহিরকে তো সারাদিন বাসাতেই পাওয়া যায় না, রাতে যায় একটু বাসায় এসে তবুও দরজা বন্ধ করে বসে থাকে। রুষার একটু গেছিল কথা বলতে, কিন্তু কাহির বলেনি। সে খুব শান্তভাবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাকে। নামিরারা সবাই সিলেটে আছে, আজকে কামিয়ার প্রথম জন্মদিন। নামিরা নিজের হাতেই সবার জন্য রান্না করেছে, সেই সাথে সবাইকে লাল জামা কাপড় পরিয়েছে। তাদের আশেপাশে যত গেস্ট এসেছে তাদেরকে আগে থেকে বলে দিয়েছিল লাল জামা পরে আসতে। সে নিজেও আজকে একটা লাল চুড়িদার পরেছে, তাকে খুব সুন্দর লাগছে। হালকা সাজে সবাই লাল পরলেও তারেক রহমান সাদা পরেছিল, এজন্য নামিরা তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আজকে কি সবজি বসাই নাকি যে সাদা পরে আসছো? আমি না বললাম আজকে লাল পরবে?
বলো, একটু ভালো করে বলো। কত করে বললাম লাল পাঞ্জাবিটা পরতে, কিছুতেই পরলো না। এই বুড়ো বয়সে কি আর লাল যায়? আমার সাথে আমার এখন সাদাতে মানায়। আমি অত কিছু শুনতে চাই না, তুমি এখন লাল পাঞ্জাবি পরবে। আরে আমি এখন লাল পাঞ্জাবি কোথায় পাবো? আমি জানি তুমি আমারটা পরবে, তাই তোমার জন্য আর বাবার জন্য আমি আলাদা করে লাল পাঞ্জাবি কিনে রেখেছি। বাবাই বলতে সোনিয়ার বাবাকে বুঝিয়েছে। নামিরা আবার আমাকে জোর করবে না, আমি পরবো না। আমি কিছুতেই শুনতে চাই না, তুমি আজ পড়বে মানে পড়বে। আমি কি সবসময় পড়তে বলি? আজকে একটু অনুষ্ঠান বলেই তো বললাম। আমি উপস্থিত আছি কি না সেটা দেখো, কি করেছি এটা দেখার দরকার নেই। তুমি যদি এই লাল পাঞ্জাবি না পরে আসো তাহলে কিন্তু আমি কেক কাটবো। আরে কি মুশকিলে পড়লাম বলতো? তোমার সব কথাই তো আমি শুনি, আর তুমি আমার একটা কথা শুনতে পারছো না। তোমার সাথে আরই, তোমার বাসায় আর কখনো যাবো না, তোমার সাথে আর কথাও বলবো না। আমি যাও। কথাটা বলে নামিরা চলে যেতে নিলেই তারেক রহমান তার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। কয়েক মিনিট পর লাল পাঞ্জাবি পরে বেরিয়ে আসে, সুন্দর লাগছে তাকে। সে আদিত্যকে ব্রেকে বলল, আদি তোমার এদিকে আসেন। কি? আজকে অনুষ্ঠানের ক্যামেরাম্যান তো আপনি। আঙ্কেলের ছবি তুলে দিন তো জলদি করে। শুধু কি বাবাকে একা তুলবো নাকি মাকেও? আরে কাপল পিক তুলবে, সবাইকে ধরে ধরে ছবি তুলে দিবে। ছবি তুলে দিলে আমার লাভ কি? সাথে পাঠিয়ে আপনার রুমে পাঠিয়ে দেব। সত্যি বলছো? আমি মিথ্যে কথা বলি না। অবশেষে খাওয়ার পালা আসলো। নামিরার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করলো। প্রীতি তো বিশ্বাসই করতে পারছে না এই রান্না নামিরা করেছে, কারণ কয়েক মাস আগেও যখন নামিরা রান্না করেছিল তখন সেটা মুখে নেওয়া যেত না। ডালের ভেতর রং করার জন্য হলুদ দিয়েছিল, তারপর কি আলু ভর্তাও হলুদ দিয়েছিল কালার করার জন্য, সে তো খাওয়া যেত না। অথচ আজকে তার রান্না যে এত ভালো লেগেছে সে কিছুতেই কাউকে বলে বোঝাতে পারবে না।